এখন তো খুব আলোচনা হচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে অর্থমন্ত্রী কে হবে। আমি যদি একটু সংস্কৃতি মন্ত্রী কে হবে জানতে চাই, আপনি কি ৩টা নাম সাজেস্ট করতে পারবেন? জামাত কাকে নিয়ে চিন্তা করছে সেটা বলতে পারবো, আমি কাকে পছন্দ করছি সেটা বলতে পারবো না। জামাত হয়তো সাইফুল্লাহ মনসুর ভাইকে নিয়ে চিন্তা করতে পারেন, আব্দুল হাই, কবি আব্দুল হাই শিকদার, আচ্ছা, ওনাকে নিয়ে হয়তো ভাবতে পারেন। ৩ জন মেলানো কষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই অনেক জ্ঞানীগুণী মানুষজন আছেন যাদের হয়তো আমি ওইভাবে চিনি না, হতে পারে যে তারা এক্সপোজারে আসছেন না বা সামনে আসছেন না। সিচুয়েশন অনেক সময় অনেক মানুষ তৈরি করে ফেলে। ধরেন আমাদের এই মুস্তাফা সরোয়ার ফারুকী, উনি তো নিশ্চয়ই অনেক জনপ্রিয় ফিল্ম মেকার, কিন্তু উনি একটা মিনিস্ট্রি চালাতে পারবেন এটা তো আমরা উনি মিনিস্ট্রিতে ঢোকার আগ পর্যন্ত আমরা কখনো ভাবি নাই। ইভেন ওনাকে যখন নেওয়া হয়েছে তখন একটা দারুণ সমালোচনা হয়েছে যে উনি তো থার্ড পারসন সিঙ্গুলার বানাইছে। বিশেষ করে ইসলামপন্থীরা তো তাকে একজন সেকুলার ফিল্ম মেকার হিসেবে দেখে, যদি আমি কখনো দেখি নাই, কারণ আমি সবসময় তার। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। ফিল্মের মধ্যে ইসলামিক অনেক উপাদান খুঁজে পেয়েছি ছোট ছোট করে, এবং যেসব ফিল্মকে সবচেয়ে বেশি সমালোচনা করা হয় এন্টি ইসলামিস্ট ইসলামিক মুভি হিসেবে বা এন্টি সোশ্যাল, ধরেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লিভ টুগেদার। আমি জানি না আপনি সিনেমাটা দেখছেন কিনা। সিনেমার যে কোর মেসেজ, আপনি যদি রাগ নিয়ে দেখেন আপনি সেই মেসেজটা উপলব্ধি করতে পারবেন না, কিন্তু আপনি যদি একটা নিউট্রাল মাইন্ড নিয়ে দেখেন তাহলে আপনি পাবেন যে লিভ টুগেদার মানুষকে শান্তি দেয় না। এটাই হচ্ছে সিনেমার মেসেজ। আচ্ছা, সো তার যে সিনেমাগুলো, বাকি যে সিনেমাগুলো যেগুলোর কথা আমরা সচরাচর বলি, ধরেন মেড ইন বাংলাদেশ। সো মেড ইন বাংলাদেশ খুবই ফানি একটা মুভি, দেখলে আপনার মনে হবে এই কৌতুক করতেছে, হাস্যরস করতেছে, কিন্তু এর মধ্য দিয়ে সমাজের অনেক ভয়ঙ্কর বাস্তবতা উনি নিয়ে আসছেন। আমাদের আমলাতান্ত্রিক জটিলতা, পুলিশ প্রশাসন কিভাবে কাজ করে, এই সব কিছু এত বছর আগে এত সুন্দর করে উনি এই সিনেমাতে আনছেন। আমি সাজেস্ট করব আমাদের দর্শকরাও যদি সুযোগ পান তাহলে মেড ইন বাংলাদেশটা দেখতে। এরপর আসেন 420। 420 হচ্ছে বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পলিটিক্যাল ড্রামা, এবং ভেরি রিয়েলিস্টিক। লোকাল জায়গা থেকে একটা মানুষ উঠে এসে কিভাবে সে মাস্তান হয়ে ওঠে, কিভাবে সে সন্ত্রাসী হয়ে ওঠে, বা রাজনৈতিক বলয়ে কিভাবে সে সবচেয়ে প্রভাব বিস্তারকারী মানুষ হয়ে ওঠে, সেটার একদম দারুণ একটা রোড ম্যাপ ওনার এই 420 যে সিরিজ, এটার মধ্যে চলে আসছে। এই কয়েকটা আমি উল্লেখ করলাম, এরকম উল্লেখ করার মতো আরও অনেকগুলো সিনেমা ওনার আছে, কিন্তু আমরা হয়তো ভাবি নাই যে উনি সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে কীরকম ভূমিকা রাখবে। তো এরকম হতে পারে জামাতের মধ্যে বা ইসলামপন্থীদের মধ্যে এরকম অনেক দারুণ মেধাবী মানুষ আছেন যাদেরকে আমরা হয়তো দেখি নাই বা চিনি না। তাদেরকে ওই চেয়ারে দিলে হয়তো তারা সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করতে পারবেন প্র্যাগম্যাটিক ওয়েতে। মানে ভাই আপনি গানও করছেন, ফিল্ম মেকিংয়ের পাশাপাশি আপনি খুবই জনপ্রিয় কিছু গান করেছেন, এবং অনেক আগে থেকেই আমি ব্যক্তিগতভাবে আপনার গানের ভক্ত বলা যায়। একটু জানতে চাই যে গানের জগতে আপনার এখন পর্যন্ত কোন কোন কাজ খুব বেশি আলোচিত হয়েছে এবং প্রশংসিত হয়েছে? গানে আমি খুব বেশি ভালো কিছু করি নাই, ইভেন ফিল্মেও আমি খুব বেশি ভালো কিছু করি না এখনো পর্যন্ত। আমি এখনো পর্যন্ত মনে করি আমি এখনো শিখছি, আমি হয়তো কোনো দিন ভালো কিছু করব। এখনও দারুণ দারুণ কাজ আমাদের চারপাশের, বিশেষ করে আমার চেয়েও তরুণ শিল্পীরা বা তরুণ মেকাররা যারা দারুণ দারুণ কাজ করছে, সাদ অনেক সুন্দর সুন্দর কাজ করছে, ওগুলো দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হই, এবং আমি মনে করি আমিও হয়তো একদিন এর চেয়ে ভালো কিছু করতে পারবো। তো গানের ক্ষেত্রে আমি যে গানগুলো করি, আমার নিজের লেখা, নিজের সুর করা বা নিজের গাওয়া যে গানগুলো, এই গানগুলো জনপ্রিয় ধারার গান না, মানে জনপ্রিয় হওয়ার মতো গান না। তো জনপ্রিয় হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। সাধারণ মানুষের কথা যে গানগুলো বলে, সাধারণ মানুষের ভাষায় যে গানগুলো হয়, সাধারণ মানুষের সুরে যে গানগুলো হয়, এই 3টা জিনিস যখন মানুষের সাথে ম্যাচ করে যায় তখন মানুষ আনকনশিয়াসলি সেই গানটাকে তার ভিতরে ধারণ করে। তো আমি যেহেতু সমাজ চিন্তা নিয়ে গান করি বা সমাজের মানুষের সমস্যাগুলো নিয়ে গান করি, সে কারণে, অথবা আমার ব্যক্তিগত অনুভূতি নিয়ে, যেমন আমার 2টা ভালোবাসার গান আছে যেগুলো আমার ওয়াইফকে নিয়ে আমি করেছি, এবং সেই গানগুলো ইউটিউবেও আছে। এগুলোর ভিউজ অত বেশি না, বিশেষ করে ইসলামপন্থীরা তো ভালোবাসার জিনিসটা প্রকাশ্যে আসবে এটা তারা চায় না, যেহেতু একটা প্রিজার্ভেন্স আছে এই জিনিসটা নিয়ে। এবং আপনি দেখবেন যে পরিবারকে লুকিয়ে রাখার মতো একটা কনসেপ্ট আমাদের, যারা আমরা ইসলামকে ধারণ করি আমাদের এইসব অঞ্চলে, তাদের মধ্যে আছে। আমরা জানি না কার কয়টা বউ আছে, হ্যাঁ, কার সন্তানকে, তো পরে হঠাৎ করে আবিষ্কার করলে তখন সারপ্রাইজ হয়ে যায়, কি এরকম হইলো, কারণ সবটাই তো লুকাইত। যদি প্রকাশে, যেমন আমার একজন ওয়াইফ প্রকাশিত, সো সারপ্রাইজ হওয়ার আর সুযোগ নাই আর কি, অপ্রকাশিত কোনো ওয়াইফ নাই। সো তো এরকম করে দেখা গেছে যে এই জিনিসগুলো মানুষ অতটা ভালোভাবে নেয় না। আর যেহেতু আমি ব্ল্যাক শিপ, আমি সবসময় আউট অফ দ্য বক্স
চিন্তা করার চেষ্টা করেছি, বা আমাদের ইন্ডাস্ট্রিতে, বা আমাদের ইন্ডাস্ট্রি হয়ে ওঠে নাই, তারপর আমি এটাকে ইন্ডাস্ট্রি বলি, যতটুকু আছে যা আছে আর কি। তো এখানে যারা সবাই যেভাবে ভাবে সেইভাবে ভাবার চেয়ে একটু ভিন্নভাবে ভাবার চেষ্টা করে আসছি, যে কারণে আমার গান খুব বেশি জনপ্রিয় হয় নাই। রিসেন্টলি 2টা গান জনপ্রিয় হয়েছে, যেটা আমি অ্যাজ এ প্রফেশনাল আমি বাংলাদেশে বাংলাদেশে ইলেকশন ক্যাম্পেইন করতেছি। অ্যাজ এ প্রফেশনাল কয়েকজন প্রার্থীর কাজ করছি, এর মধ্যে ঢাকা 1 আসনের যে প্রার্থী ওনার জন্য কাজ করছি। তো ওনার কাজগুলোতে 2টা গান আমি রিলিজ করেছিলাম, ওনার পেজ থেকেই রিলিজ হয়েছে এবং আমার ফেসবুক পেজেও আমি পোস্ট করেছি। তো ওখানে 2টা গান খুবই বেশি জনপ্রিয় হয়ে ওঠে। একটা গানের পেছনে একটা মজার গল্প আছে। নৌকা ধানের শীষ যে গানটা, এই গানটা আচ্ছা, যখন আমি ক্যাম্পেইন করি বা প্রফেশনাল কাজ করি, তখন আমার মুডটা বা আমার ব্রেনটা একটা অটোমেটিক সিস্টেমের মধ্যে ঢুকে যায়, যে তখন ওই কেন্দ্রিক জিনিস প্রডিউস হইতে থাকে শুধু। ধরেন আমি এক রাতের মধ্যে 3-4টা গান লিখে ফেলছি, আচ্ছা, এবং কোনোটাই গানের মানের দিক থেকে একেবারে বাজে বলা যাবে না আর কি। কতটুকু ভালো সেটা বোদ্ধারা বলবে, কিন্তু বাজে বা মানহীন এটা বলার সুযোগ নাই। তো ব্রেন যেহেতু অটোমেটিক ওইরকম মুডে চলে গেছে, সো এরকম আমি প্রায় 4-5টা গান একদিনে করছি, আরেক দিনে 4-5টা গান এক্সপ্লোর করছি। আর এখন এআই থাকার কারণে একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে আপনি আপনার গানটা কতটুকু সুরের সাথে যায় বা আপনার দেয়া সুরটাকে কতটুকু এই গানটার সাথে ম্যাচ হয়, সেটা পরীক্ষা করার খুব দ্রুত একটা মাধ্যম তৈরি হয়ে গেছে। আমি জানি না এআই মেকানিজম সম্পর্কে আমাদের অডিয়েন্স হয়তো এইভাবে সফটওয়্যার নিয়ে এত বেশি এক্সারসাইজ করেন নাই, হয়তো অনেকেই জানেন না, বা অনেকেই অনেক ভালো জানেন। আমি যেই এআইটা ইউজ করি, সুনো এআই হচ্ছে মানে এআই নর্মাল ফাংশনালিটি হচ্ছে সে একটা মেশিন লার্নিং প্রসেস। সে প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করে তার চারপাশ থেকে পাওয়া ইনফরমেশনের মাধ্যমে। আমরা যেমন ছোট শিশুরা আস্তে আস্তে শিখি এবং প্রথমে হাঁটতে গিয়ে পড়ে যায়, তারপর আবার আস্তে আস্তে ঠিকভাবে হাঁটি। এআইও ঠিক এইভাবে প্রথমে আপনাকে একটা আজে বাজে জিনিস দিবে, তারপর আপনি যখন এটাকে আরও সুন্দরভাবে নির্দেশনা দিবেন, তখন সে আরও সুন্দর করে দিবে, আরও সুন্দর করলে আরও সুন্দর। ইভেন যদি আপনি সুর দিয়ে দেন তাকে, সে আপনার লেখা লিরিকটাকে ওই সুরের মধ্যে সেট করে কিভাবে এটা প্রেজেন্টেবল হতে পারে সেটাও আপনাকে হাজির করবে। ইভেন আপনি যদি ফোক প্যাটার্ন চান, সেখানে লেখার সুযোগ আছে, আপনি কোন প্যাটার্ন চান, কোন ধরনের। এবং ফিউশন হলে, যেমন ফোকের সঙ্গে ক্লাসিক্যাল, ফোক গান তো পুরোপুরি ফোক গান, আর ফোকের সঙ্গে যখন আপনি ক্লাসিক্যাল সুরটাকে ব্লেন্ড করবেন, তখন এটা একটা নতুন মাত্রা দেয়। আচ্ছা, আবার যখন আপনি এপিক শব্দটা ব্যবহার করবেন, তখন সেটাকে আবার আরেকটা মাত্রা দেয়। হয়তো ফোকই হচ্ছে, কিন্তু ফোকটা একটু এপিক হয়ে উঠতেছে, একটু বড় বিগ ইমেজ তৈরি হচ্ছে। তো গান তো সবসময় শব্দের খেলা না। আপনি লিরিকের মধ্যে কত সুন্দর সুন্দর শব্দ, আপনি দেখবেন এআই দিয়ে অনেকেই গান বানানোর চেষ্টা করছেন, কিন্তু তাদের সফল হওয়ার খুব কাছাকাছি গিয়েও হয়তো একটু কোথাও বাধা পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে লিরিক। আপনি যদি সুন্দর লিরিক দেন, এআই আপনাকে খুব সুন্দর সুর করে দিবে। আর যদি আপনি লিরিকের সাথে সুন্দর সুর দেন, তাহলে তো হয়েছে, সে খুব দারুণ করে জিনিসটা হাজির করে যাবে, জমে একদম কি। তো সেক্ষেত্রে এটা নৌকা ধানের শীষ গানের ক্ষেত্রে যেটা হয়েছে, নৌকা ধানের শীষ গানটার জন্য আমি প্রথমে হচ্ছে তাকে লিরিকটা দিয়ে অনেকগুলো সুর এক্সপ্লোর করি। দেন আসলে আমার কোনো সুরই পছন্দ হচ্ছিল না, এ আমাকে যেগুলো হাজির করতেছিল, এরকম করে ধরেন 100, 120, 150 এক্সপ্লোর করে ফেললাম। দেন আমার মনে হলো যে না, এটা স্পেসিফিক এরকম একটা সুরে গেলে খুব ভালো হয়। দেন আমি রেকর্ড করলাম আমার সুরটা, রেকর্ড করে আমি এআইকে দিলাম যে এই সুরের উপর বেস করে তুমি পুরো গানটা আমাকে বানায় দাও। ঠিক আছে, মানে ইটস নট ইজি যে আমি খালি লিরিক দিলাম, সে একটা সুর দিল আর খুব মজার ব্যাপার হয়ে গেল, দারুণ ব্যাপার হয়ে গেল, ব্যাপারটা এমন না। মানে 120-এরও অধিক আপনি এটা ট্রাই করছেন? হ্যাঁ, ট্রাই করছি, জেনারেট করছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো 120-এর অধিক তো হচ্ছে শুধুমাত্র রেডি হওয়ার আগে। দেন যখন জিনিসটা মোটামুটি রেডি হইলো, দেন আরও ধরেন 100 বা 200 জেনারেট করা হয়েছে। এক্সপেরিমেন্ট করা হয়েছে যে সুরটা এদিক দিয়ে গেলে কেমন হয়, ওদিক দিয়ে গেলে কেমন হয়, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ইনস্ট্রুমেন্ট কোনগুলো আমরা কোনটার সাথে ইউজ করব। ধরা গেছে একই সুরকে আবার কভার করা যায়, যে কভার অপশনের মাধ্যমে আপনি সেম সুরটাকে আপনি ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি এক্সপ্লোর করতে পারবেন। সো ইনস্ট্রুমেন্ট এখানে যেহেতু বাজানোর ব্যাপার নাই, সুরটা তো অন্তত গলায় দেওয়া যায়। সো ইনস্ট্রুমেন্টে আপনি উল্লেখ করে দিতে পারেন কোন ধরনের ইনস্ট্রুমেন্ট সে ইউজ করবে। সো আমাদের ইসলামিক ঘরানায় একটা প্র্যাকটিস আছে যে আমরা বাজনাকে ব্যবহার করব না, এবং আমি তাদেরকে খুবই সম্মান করি যারা বাজনা শুনতে চান না, কারণ এটা তারা রিলিজিয়াসিটি থেকেই শুনতে চান না। ব্যাপারটা এমন না যে তাদের জ্ঞানের ঘাটতি আছে, তারা অবশ্যই অনেক স্টাডি করে তারা এটাই সিদ্ধান্তে আসছেন যে মিউজিক হারাম। তো আমি তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু ভোটের ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে আমি যে জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে চাই তাদের কাছে হারাম হালাল কোনো ইস্যু না, তারা হারাম হালাল কাউন্ট করে না।
আপনি একজন মাঝির মাঝির কাছ থেকে যদি ভোট নিতে চান, আপনি যদি গ্রামের সিঙ্গারার দোকানদারের যে ছেলেটা সারাক্ষণ ফোনে রিলস দেখতেছে তার কাছে যদি আপনি আপনার ভোটটা পেতে চান, তাহলে তার কাছে আপনাকে পৌঁছাতে হবে। তার কাছে হারাম হালাল কোনো ইস্যুই না, কোনো বিষয় না। ইভেন আমরা যারা হারাম হালাল সম্পর্কে কনসাস, সোশ্যাল মিডিয়াতে আমরাও সেটা সব সঠিকভাবে ফিল্টার করতে পারি না। প্রতিনিয়ত অনেক হারাম জিনিস আমাদের সামনে চলে আসতেছে, হারাম জিনিসকে আমরা অনেক সময় উপভোগ করতেছি, তো পরবর্তীতে হয়তো তওবা করতেছি, ক্ষমা চাইতেছি আল্লাহর কাছে, যে আল্লাহ মাফ করে দেন। তো এরকমই মিউজিকের ক্ষেত্রটাতে আমি যখন এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এটা গানের সাথে ইনস্ট্রুমেন্টটা কী যাবে সেটা যখন চিন্তা করছি বা স্টাডি করতেছি, তখন আমার মনে হলো যে এটা এমন একটা প্যাটার্ন হওয়া উচিত যেটাতে ইসলামিক লোক যারা মিউজিক শুনতে চায় না তারা খুব বেশি ডিসকমফোর্ট ফিল করবে না, আবার যারা মিউজিক শুনতে চায় তারাও এটাকে খালি একটা এমটি জিনিস হিসেবে দেখবে না, তাদের কাছেও এটা ভালো লাগবে। ব্যালেন্স করার ট্রাই করছেন। জি। তো দেখলাম যে দফ হচ্ছে আমাদের অনুমোদিত ইনস্ট্রুমেন্ট, কিন্তু ম্যাক্সিমাম মুসলিম দফের আওয়াজ শুনে নাই। হ্যাঁ, আপনি যদি যারা দফ সম্পর্কে জানে, কারা জানে? আলেম অথবা স্কলারলি মানুষজন অথবা মসজিদ মাদ্রাসার সাথে কানেক্টেড লোকজন, কিন্তু তারা জীবনেও দফের শব্দ শুনেন নাই হয়তো অনেকেই। হ্যাঁ, খুবই অল্প মানুষ শুনছেন এবং শোনার পর তারা এটাকে ইনস্ট্রুমেন্টই মনে করছেন, তারা এটা অনুমোদিত ইনস্ট্রুমেন্ট মনে করেন নাই। কারণ যেহেতু এটাতে রিদম আছে, তারা তো রিদম শুনে অভ্যস্ত না, আচ্ছা। তারা তো খালি গলায় গান শুনে অভ্যস্ত। তো যখন এটা একটা স্ট্রাকচারের মধ্যে ঢুকে তখন এটা বাজনাওয়ালা গানের সাথে কম্পেয়ারেবল হয়ে যায়, মনে হচ্ছে ও আচ্ছা এটা তো বাজনাই আছে। তো উনি দফকে কিন্তু তখন আর অনুমোদিত ইনস্ট্রুমেন্ট হিসেবে দেখেন না, তখন উনি দেখেন এটাকে বাজনা হিসেবে, যার ফলে উনি মনে করেন এইটাও হারাম।